হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের 3 নম্বর অধ্যায়, 4 নম্বর অধ্যায় এবং 5 নম্বর অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো 3 নম্বর অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন যেটা আছে দেখো, মানব জনসংখ্যা বৃদ্ধির কারণে পরিবেশের ওপর কী ধরনের প্রভাব পড়ে। অ্যান্সারটা দেখবে, জনসংখ্যা বৃদ্ধির ফলে বন উজাড়, মাটি ক্ষয়, জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক সম্পদের অত্যাধিক ব্যবহার ঘটে। এটি বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস করে এবং জীববৈচিত্র্য হ্রাস পায়। দ্বিতীয় প্রশ্ন যেটা আছে দেখো, মানব জনসংখ্যা বৃদ্ধির ফলে জলবায়ুর পরিবর্তন কিভাবে ত্বরান্বিত হয়। জনসংখ্যা বৃদ্ধি জীবাশ্ম জ্বালানির ব্যবহার বাড়ায়, যা গ্রিনহাউস গ্যাস নিঃসরণ এবং বৈশ্বিক উষ্ণতা বাড়িয়ে জলবায়ুর পরিবর্তনকে ত্বরান্বিত করে। 3 নম্বর প্রশ্ন, মানব জনসংখ্যা বৃদ্ধি কিভাবে স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। জনসংখ্যা বৃদ্ধির কারণে বিশুদ্ধ জল, স্যানিটেশন এবং স্বাস্থ্যসেবা কমে যায়, যা সংক্রামক রোগ এবং অপুষ্টির হার বাড়ায়। 4 নম্বর প্রশ্ন আছে, জনসংখ্যা বৃদ্ধির কারণে খাদ্য নিরাপত্তা সংকট কিভাবে সৃষ্টি হয়। জনসংখ্যা বৃদ্ধির কারণে খাদ্য নিরাপত্তা সংকট কিভাবে সৃষ্টি হয়। জনসংখ্যা বৃদ্ধির ফলে খাদ্য উৎপাদন এবং বিতরণের ওপর চাপ বৃদ্ধি পায়, যা খাদ্যের নিরাপত্তা সংকটের কারণ হতে পারে। 5 নম্বর প্রশ্ন, মানব জনসংখ্যা বৃদ্ধির ফলে নগরায়ন কিভাবে পরিবেশের ওপর প্রভাব ফেলে। নগরায়নের ফলে বনভূমি ধ্বংস, বায়ু দূষণ এবং জলবায়ুর পরিবর্তনের প্রভাব বেড়ে যায়। এটি বায়ু এবং জলের মানের অবনতি ঘটায়। পরের প্রশ্ন আছে, পুনর্বাসন এবং পুনর্স্থাপনের মধ্যে পার্থক্য কী। পুনর্বাসন মানে মানুষকে তার নিজস্ব জীবিকা ও বাসস্থানের সাথে নতুন স্থানে স্থানান্তরিত করা, আর পুনর্স্থাপন মানে ধ্বংসপ্রাপ্ত পরিবেশ বা জীববৈচিত্র্যকে পুনরুদ্ধার করা। পরের প্রশ্ন, পুনর্বাসন বলতে কী বোঝো। পুনর্বাসন হলো যে প্রক্রিয়ায় প্রাকৃতিক দুর্যোগ বা উন্নয়নমূলক প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্ত জনগণকে নতুন স্থানে স্থায়ীভাবে পুনর্বাসিত করা হয়। পরের প্রশ্ন, পুনর্স্থাপনের ধারণা কী, অর্থাৎ পুনর্স্থাপন কাকে বলে। অ্যান্সারটা দেখো, পুনর্স্থাপন হলো ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে পুরানো জীবিকার পথে ফেরানোর প্রক্রিয়া, যাতে তারা আগের জীবনযাত্রার মান ধরে রাখতে পারে। 9 নম্বর প্রশ্ন আছে, পুনর্স্থাপনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবেশের কিভাবে পুনরুদ্ধার করা হয়। পুনর্স্থাপন প্রক্রিয়ায় ধ্বংসপ্রাপ্ত বন, জলাশয় এবং বাস্তুসংস্থান পুনরুদ্ধার করা হয়। এটি স্থানীয় জীববৈচিত্র্য পুনরায় প্রতিষ্ঠা করে। পরের প্রশ্ন আছে, পুনর্বাসন প্রক্রিয়ায় স্থায়ী সংস্কৃতির সংরক্ষণ কেন গুরুত্বপূর্ণ। পুনর্বাসনের সময় স্থানীয় সংস্কৃতির সংরক্ষণ অপরিহার্য, কারণ এটি মানুষের মানসিক স্বাস্থ্য, সামাজিক স্থিতিশীলতা এবং ঐতিহ্যের সাথে সংযোগ বজায় রাখতে সহায়তা করে। তারপর 11 নম্বর প্রশ্ন আছে, বিশ্বই আন্দোলনের মূল কারণ কী ছিল। বিশ্বই আন্দোলনের মূল কারণ ছিল পরিবেশ সংরক্ষণ, বিশেষ করে গাছ এবং বন্যপ্রাণী রক্ষা করা, যা বিশ্বই সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাসের অংশ। 12 দাগের প্রশ্ন, চিপকো আন্দোলন কিভাবে শুরু হয়েছিল। চিপকো আন্দোলন 1973 সালে উত্তরাখণ্ডে শুরু হয়, যেখানে স্থানীয় নারী পুরুষরা গাছ কাটা থেকে বন রক্ষা করার জন্য গাছকে আলিঙ্গন করে প্রতিবাদ করেছিল। পরের প্রশ্ন, সাইলেন্ট ভ্যালি আন্দোলনের গুরুত্ব কী। সাইলেন্ট ভ্যালি আন্দোলন 1970-এর দশকে কেরালায় শুরু হয়, যেখানে পরিবেশবাদীরা বিদ্যুৎ প্রকল্পের জন্য প্রাচীন বনভূমি ধ্বংসের বিরুদ্ধে আন্দোলন করেন এবং বন সংরক্ষণে সফল হন। নেক্সট প্রশ্ন, বড় বাঁধ আন্দোলনের প্রধান কারণ কী। বড় বাঁধ আন্দোলনের প্রধান কারণ ছিল বাঁধ নির্মাণের ফলে স্থানীয় জনগণের জমি, জীবিকা এবং বাসস্থান ধ্বংস হওয়া এবং পরিবেশের ওপর এর নেতিবাচক প্রভাব।
15 দাগের প্রশ্ন আছে চিপকো আন্দোলন কিভাবে মহিলাদের পরিবেশ রক্ষায় ভূমিকা বাড়িয়েছিল। অ্যান্সারটা দেখো, চিপকো আন্দোলনে মহিলারা সক্রিয়ভাবে অংশ নিয়েছিল, যা তাদের পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে উৎসাহিত করেছিল এবং নারীর ক্ষমতায়নকে আরও দৃঢ় করেছে। পরে 16 দাগের প্রশ্ন কি আছে দেখো, 16 দাগের প্রশ্ন আছে পরিবেশগত নীতিশাস্ত্রের প্রধান প্রকারগুলি কি কি। পরিবেশগত নীতিশাস্ত্রের প্রধান প্রকার, অ্যান্সার দেখো, পরিবেশগত নীতিশাস্ত্রের প্রধান প্রকারগুলির মধ্যে রয়েছে নৃতান্ত্রিক নীতিশাস্ত্র, যা মানুষের চাহিদাকে প্রাধান্য দেয়, এবং পরিবেশগত নীতিশাস্ত্র, যা প্রাকৃতিক সম্পদের প্রতি দায়িত্বশীলতা প্রচার করে। পরের প্রশ্ন হচ্ছে ইকো ফেমিনিজম এর ধারণা কি। ইকো ফেমিনিজম একটি তত্ত্ব যা নারীদের শোষণ এবং পরিবেশের শোষণের মধ্যে সম্পর্ক স্থাপন করে এবং উভয়ের মুক্তির জন্য সংগ্রাম করে। পরের প্রশ্ন, পরিবেশ সংরক্ষণে সংস্কৃতির ভূমিকা কিভাবে গুরুত্বপূর্ণ। সংস্কৃতি পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ এটি মানুষের জীবনে প্রাকৃতিক সম্পদের গুরুত্ব এবং প্রথাগত পরিবেশগত জ্ঞানের প্রচার করে। তারপরে প্রশ্ন, ইকো ফেমিনিজম কিভাবে পরিবেশগত আন্দোলনের অংশ। ইকো ফেমিনিজম পরিবেশগত আন্দোলনের অংশ, কারণ এটি নারীদের পরিবেশ মুক্তির জন্য যৌথভাবে লড়াই করে এবং এই আন্দোলনকে আরও শক্তিশালী করে। তারপরে দেখো পরের প্রশ্ন, এই অধ্যায়ের শেষ প্রশ্ন, পরিবেশগত নীতিশাস্ত্রের প্রভাব কিভাবে সমাজে পরিলক্ষিত হয়। পরিবেশগত নীতিশাস্ত্রের প্রভাব সমাজে প্রাকৃতিক সম্প্রদায়ের দায়িত্বশীল ব্যবহার, টেকসই উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশ রক্ষার প্রয়াসে পরিলক্ষিত হয়। এবারে 4 নম্বর এবং 5 নম্বর অধ্যায়ের প্রশ্নের উত্তরগুলো দেখো। এবারে তোমরা 4 নম্বর অধ্যায়ের প্রশ্ন উত্তরগুলো দেখো। 4 নম্বর অধ্যায়ের প্রথম প্রশ্ন যেটা আছে, দুর্যোগ কাকে বলে। দুর্যোগ হলো একটি স্বাভাবিক বা মনুষ্যসৃষ্ট ঘটনা যা একটি সমাজের ওপর বিপুল প্রভাব ফেলে, উল্লেখযোগ্য ক্ষতি, জীবনের ক্ষতি এবং পরিবেশের ক্ষতি ঘটায়। উদাহরণ হচ্ছে ভূমিকম্প আর হচ্ছে বন্যা। তারপরে দেখো বিপর্যয় কাকে বলে। বিপর্যয় হলো একটি দুর্যোগের ফলে সৃষ্ট দীর্ঘমেয়াদী ও ব্যাপক ক্ষয়ক্ষতি যা সমাজ, অর্থনীতি এবং পরিবেশের ওপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। পরের প্রশ্ন, দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য। দুর্যোগ হলো একটি বৃহৎ স্কেলে ঘটিত প্রাকৃতিক বা মনুষ্যসৃষ্ট ঘটনা যা ক্ষতি করে, আর বিপর্যয় হলো সেই দুর্যোগের কারণে সৃষ্ট অবস্থা যা স্বাভাবিক জীবন ব্যাহত করে। পরের প্রশ্ন, কয়েকটি প্রাকৃতিক দুর্যোগের উদাহরণ দাও। কয়েকটি প্রাকৃতিক দুর্যোগের উদাহরণ, ভূমিকম্প, বন্যা, সুনামি, ঘূর্ণিঝড় এবং ভূমিধস হলো প্রাকৃতিক দুর্যোগের উদাহরণ যা প্রাকৃতিক কারণে ঘটে এবং পরিবেশের বিপুল ক্ষতি সাধন করে। পরের প্রশ্ন আছে মনুষ্যসৃষ্ট বিপর্যয় কাকে বলে, উদাহরণ দাও। মনুষ্যসৃষ্ট বিপর্যয় হলো মানুষের কর্মকাণ্ডের ফলস্বরূপ সৃষ্ট বিপর্যয়, যেমন ভোপাল গ্যাস দুর্ঘটনা, ফুকুশিমা পারমাণবিক বিপর্যয়। এগুলি পরিবেশ এবং মানুষের ওপর মারাত্মক প্রভাব ফেলে। তারপরে 6 নম্বর প্রশ্ন দেখো, সুনামি কাকে বলে। সুনামি হলো সমুদ্রের তলদেশে ভূমিকম্প বা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে সৃষ্ট বিশাল ঢেউ যা তীরবর্তী এলাকার প্রচুর ক্ষতি ও প্রাণহানি ঘটায়। পরের প্রশ্ন হচ্ছে মিনামাটার বিপর্যয় কবে কোথায় হয়েছে। মিনামাটার বিপর্যয় 1956 সালে জাপানের মিনামাটা শহরে ঘটে, যেখানে রাসায়নিক দূষণের ফলে হাজারো মানুষ মিথাইল মার্কারির বিষক্রিয়ার শিকার হয়েছিল। পরের প্রশ্ন, মিনামাটা বিপর্যয়ের কারণ লেখো। মিনামাটা বিপর্যয়ের প্রধান কারণ ছিল স্থানীয় কারখানা থেকে চিকা কোম্পানি দ্বারা মিথাইল মার্কারি সমুদ্রে ফেলা, যা মাছের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে বিষক্রিয়া ঘটায়। পরের প্রশ্ন হচ্ছে ভোপাল গ্যাস দুর্ঘটনা কবে কোথায় হয়েছে। ভোপাল গ্যাস দুর্ঘটনা 3রা ডিসেম্বর 1984 সালে ভারতের মধ্যপ্রদেশে ভোপালে ঘটে, যেখানে মিথাইল আইসোনাইট বা MIC গ্যাস লিক করে বিপুল সংখ্যক মানুষের প্রাণহানি ঘটে। পরের প্রশ্ন আছে ভোপাল গ্যাস দুর্ঘটনার কারণ লেখো। ভোপাল গ্যাস দুর্ঘটনার প্রধান কারণ ছিল ইউনিয়ন কার্বাইড প্লান্টের রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থার অভাব, যা
মিথাইল আইসোসায়ানাইড গ্যাসের লিক ঘটায়, অর্থাৎ মিক গ্যাসের লিক। পরের প্রশ্ন হচ্ছে কেদারনাথের বন্যা কবে হয় এবং প্রধান কারণ কি? কেদারনাথের বন্যা 16 থেকে 17 জুন 2013 সালে উত্তরাখণ্ডের কেদারনাথে ঘটে। এর প্রধান কারণ ছিল অতিরিক্ত বৃষ্টিপাত এবং হিমবাহ গলে যাওয়া, যা হঠাৎ প্রবল বন্যার সৃষ্টি করে। পরের প্রশ্ন আছে ঘূর্ণিঝড় কবে কোথায় হয়েছে? দেখো ঘূর্ণিঝড় আইলা 25 মে 2009 সালে ভারত ও বাংলাদেশ সুন্দরবন অঞ্চলে আঘাত হানে। এটি ওই এলাকার বড় ধরনের ক্ষতি ও প্রাণহানি ঘটায়। কোভিড-19 প্রধান কারণ কি? কোভিড-19 প্রধান কারণ হলো করোনা ভাইরাস, যা একটি নতুন ধরনের ভাইরাস যা মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়ে এবং ফুসফুসে সংক্রমণ ঘটায়। পরের প্রশ্ন আছে দুর্যোগ ব্যবস্থাপনা কাকে বলে? দুর্যোগ ব্যবস্থাপনা হলো দুর্যোগের পূর্বাভাস, প্রস্তুতি, প্রতিরোধ, প্রতিক্রিয়া এবং পুনর্বাসন ব্যবস্থা যা মানুষের জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি কমাতে সাহায্য করে। পরের প্রশ্ন হচ্ছে দুর্যোগের সতর্কতা কি? দুর্যোগের সতর্কতা হলো সম্ভাব্য দুর্যোগের পূর্বাভাস ও তার প্রতিক্রিয়া জানাতে লোকেদের সচেতন ও প্রস্তুত করা। এটি ক্ষয়ক্ষতি কমাতে এবং জীবন রক্ষার জন্য প্রয়োজনীয়। ভূমিকম্প কিভাবে সৃষ্টি হয়? দেখো ভূমিকম্প সৃষ্টি হয় পৃথিবীর টেকটোনিক প্লেটের সরণের কারণে। দুটি প্লেট সংঘর্ষ বা বিচ্ছিন্ন হলে পৃথিবীর অভ্যন্তর থেকে শক্তি নির্গত হয়, যা ভূমিকম্প সৃষ্টি করে। এবারে 5 নম্বর অধ্যায় থেকে প্রশ্ন উত্তরগুলো দেখো। 5 নম্বর অধ্যায়, প্রথম প্রশ্ন, পরিবেশগত শিক্ষার সংজ্ঞা দাও। পরিবেশগত শিক্ষা হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তি এবং সম্প্রদায় পরিবেশ সম্পর্কে সচেতনতা, জ্ঞান, মনোভাব, দক্ষতা এবং অংশগ্রহণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে পরিবেশ রক্ষা উন্নয়নের জন্য সক্ষমতা অর্জন করে। পরের প্রশ্ন হচ্ছে আনুষ্ঠানিক পরিবেশগত শিক্ষা কাকে বলে? আনুষ্ঠানিক পরিবেশগত শিক্ষা হলো শিক্ষা প্রতিষ্ঠানের পরিকল্পিত, নির্ধারিত এবং কাঠামোবদ্ধ পাঠ্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশ সম্পর্কে শিক্ষাদান। এটি প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যায়ে পরিবেশ বিষয়ক বিভিন্ন কোর্স এবং কার্যক্রমের মাধ্যমে পরিচালিত হয়। পরের প্রশ্ন আছে আনুষ্ঠানিক পরিবেশগত শিক্ষা কাকে বলে? আনুষ্ঠানিক পরিবেশগত শিক্ষা হলো পরিবেশ সংক্রান্ত শিক্ষা যা শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া সামাজিক প্রতিষ্ঠান, গণমাধ্যম, এনজিও এবং বিভিন্ন কর্মশালা, সেমিনার এবং প্রকল্পের মাধ্যমে অপ্রাতিষ্ঠানিকভাবে প্রদান করা হয়। পরের প্রশ্ন এটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, প্যাডাগজি কি? প্যাডাগজি হলো শিক্ষা ও শিক্ষাদানের বিজ্ঞান এবং শিল্প যা শিক্ষার্থীদের শিক্ষণ, শেখা এবং শিক্ষার পরিবেশ সম্পর্কে নির্দেশনা প্রদান করে। এটি কার্যকর শিক্ষণ পদ্ধতি এবং কৌশল নিয়ে কাজ করে। পরের প্রশ্ন, পরিবেশ শিক্ষার সমাজ মাধ্যমের ভূমিকা কি? সমাজ মাধ্যম পরিবেশ সচেতনতা বৃদ্ধি করতে পারে, বিভিন্ন পরিবেশগত ইস্যু সম্পর্কে তথ্য সরবরাহ করে এবং জনগণকে পরিবেশ রক্ষায় অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে সহায়ক ভূমিকা পালন করে। এটি দ্রুত ও ব্যাপকভাবে বার্তা ছড়িয়ে দেয়। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে পরিবেশ শিক্ষায় ইলেকট্রনিক মাধ্যমের ভূমিকা। ইলেকট্রনিক্স মাধ্যম যেমন টেলিভিশন, রেডিও এবং দেখো অনলাইন প্ল্যাটফর্ম পরিবেশগত তথ্য ও শিক্ষণ সামগ্রী প্রদান করে যা সমাজকে পরিবেশ সম্পর্কিত জ্ঞান এবং সচেতনতা বৃদ্ধি করতে সাহায্য করে। এটি বহুল প্রচার ও শিক্ষার সাফল্যের মাধ্যম। পরের প্রশ্ন হচ্ছে পরিবেশ শিক্ষায় প্রিন্ট মিডিয়ার ভূমিকা কি? পরিবেশ শিক্ষায় প্রিন্ট মিডিয়ার ভূমিকা। প্রিন্ট মিডিয়া যেমন পত্রিকা, ম্যাগাজিন, বই পরিবেশগত বিষয়বস্তু প্রদান করে যা পাঠকদের পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে সাহায্য করে। এটি দীর্ঘস্থায়ী পাঠ্য এবং গবেষণামূলক সামগ্রী প্রদান করে। পরের প্রশ্ন আছে পরিবেশ রক্ষায় এনজিওর ভূমিকা। এনজিও পরিবেশ রক্ষা ও সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেমন সচেতনতা বৃদ্ধি, স্থানীয় সম্প্রদায়কে পরিবেশগত সমস্যার সমাধানে উদ্বুদ্ধ করা এবং বিভিন্ন প্রকল্প ও কার্যক্রমের মাধ্যমে পরিবেশগত উন্নয়নকে সমর্থন করা। পরের প্রশ্ন হচ্ছে পরিবেশ রক্ষায় সরকারি প্রতিষ্ঠানের ভূমিকা।
সরকারি প্রতিষ্ঠান পরিবেশ রক্ষার জন্য নীতিমালা প্রণয়ন, পরিবেশ আইন বাস্তবায়ন, গবেষণা এবং সচেতনতা কার্যক্রম পরিচালনা করে। তা পরিবেশ সংক্রান্ত বিভিন্ন প্রকল্প ও উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে সহযোগিতা করে। পরের প্রশ্ন আছে, পরিবেশ রক্ষায় তথ্য প্রযুক্তির ভূমিকা কী? তথ্য প্রযুক্তি পরিবেশ সংক্রান্ত তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং প্রচার করতে ব্যবহৃত হয়। এটি পরিবেশগত সমস্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, গবেষণা কার্যক্রমে সহায়তা এবং টেকসই উন্নয়নের জন্য পরিবেশগত পরিকল্পনা তৈরি করতে সহায়ক। এবারে হচ্ছে শেষ প্রশ্ন, ইকো ক্লাব কি? ইকো ক্লাব একটি স্বেচ্ছাসেবী সংগঠন যা স্কুল, কলেজ বা সমাজে পরিবেশ সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করে। এর মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন পরিবেশ সংরক্ষণমূলক কার্যক্রমে অংশগ্রহণ করে, যেমন বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান এবং পরিবেশ শিক্ষামূলক কর্মসূচি। এই ছিল তোমাদের 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর অধ্যায়ে 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর।